শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বেনজিরের সম্পত্তিতে তত্ত্বাবধায়ক নিয়োগ, দায়িত্বে থাকবেন স্থানীয় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা। রাষ্ট্রীয় কোষাগারে যাবে আয়। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। দেশের বিভিন্ন এলাকায় নানা আয়োজন। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে শত শত কোটি টাকা সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এসব সম্পদ থেকে যে আয় হবে তা জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। ডেস্ক রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে সব সম্পদ আদালতের নির্দেশে জব্দ আছে। তত্ত্বাবধায়ক না থাকায় এসব সম্পদ বেহাত হওয়ার আশঙ্কার কথা জানিয়ে আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। তারই প্রেক্ষিতে গোপালগঞ্জ ও মাদারীপুরের কৃষি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয় জেলার 2 কৃষি কর্মকর্তার কাছে। মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেয়া হয় জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তাদের। এ আদেশ বাস্তবায়নে সহযোগিতার নির্দেশনা দেয়া হয় 2 জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে। তবে কর্মকর্তারা জানান আদালতের নির্দেশনা এখনো তাদের কাছে পৌঁছায়নি। আমরা সংবাদের সাথে এটি অবগত হয়েছি, কিন্তু আমাদের কোনো অফিসিয়াল আদেশ এখনো আসেনি। অফিসিয়াল আদেশ আমাদের কাছে আসলে, আদালতের আদেশ বা অন্য কোনো আদেশ আমাদের কাছে আসলে সেই আদালতের আদেশ অনুযায়ী আমরা যা যা আইনগত যে স্টেপ আমাদের পক্ষে উচিত এগুলো আমাদের দিতে হবে। বিষয়টি পত্রপত্রিকা মারফত জানতে পেরেছি। এ বিষয়ে মহামান্য আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের জমির দেখভালের জন্য জেলা প্রশাসক এবং সাভারের জমির দায়িত্ব দেয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। আদালতের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সবশেষ পরিস্থিতি লিখিতভাবে জানাতে হবে দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলোকে। গতকাল পত্রিকা মারফত জানতে পেরেছি, কিন্তু কোনো লিখিত আদেশ এখনো পাইনি। পাওয়ার সাথে সাথে আমরা কিছু প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের সহকারী কমিশনারদেরকে বলেছি, তারা কোনো তথ্য গ্যাদার করতে পারলে, সম্পদের কোনো তথ্য গ্যাদার করতে পারলে, সম্পদের তথ্য এবং মাননীয় আদালতের আদেশ এই দুটো পেলে তখন আমরা কাজ শুরু করবো আর কি। এসব সম্পদ থেকে যে আয় হবে তা পাবেন না বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা, জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 23শে জুন দুদকে হাজির হতে বলা হয়েছে বেনজির আহমেদকে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটান হাইকোর্টের বিচারপতি। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে আলাদাভাবে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, নেপালের প্রধান বিচারপতি বিশ্বম্ভর প্রসাদ শ্রেষ্ঠ এবং ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিং ইয়ারগি শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া এবং বিশেষ প্রার্থনা করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক ৬ দফা দিবস। এই উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫ সালের ১৫ই আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সকালে বরিশাল নগরীর সোহেল চত্বর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্ষমতার হালুয়া রুটি ভাগ বাটোয়ারা পাওয়ার জন্য যারা দল গঠন করেছে তাদের উন্নয়ন সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ৬ দফা দিবস স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, বিএনপি ষড়যন্ত্রের পথ বেছে নেয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় দলটির সিনিয়র নেতারাও বক্তব্য রাখেন। ৪৭ সালে দেশ বিভাগ থানা আওয়ামী লীগের শুধুমাত্র ২২ বছর ধরে ক্ষমতার বাইরে
এটি তো তাদের সহ্য হচ্ছে না। সেই কারণে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত 15 বছরের যদি বিবৃতি বক্তব্য দেখেন হুবহু মিল খুঁজে পাবেন। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত হওয়া 20টি উপজেলায় পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ব্যস্ত সময় পার করছেন কর্মী সমর্থকরাও। অনেক এলাকায় একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন অভিযোগ করেছেন প্রার্থীরা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 22টি উপজেলা পরিষদে ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন। এর মধ্যে 20টিতে ভোট হবে 9 জুন। দর্শক, কিছুক্ষণ আগে পটুয়াখালী থেকে উপজেলা নির্বাচনের শেষ খবর জানিয়েছেন প্রতিনিধি চিন্ময় কর্মকার। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলার পটুয়াখালীর 3টি উপজেলা সহ মোট 22টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে। এই নির্বাচন কিন্তু আগামী 9 তারিখে অনুষ্ঠিত হবে। 9 তারিখে ভোট গ্রহণ হবে। সেই লক্ষ্যে কিন্তু আজই প্রচারণার শেষ দিন। এই প্রচারণার শেষ দিনে কিন্তু প্রার্থী এবং তাদের সমর্থকরা বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। তবে পটুয়াখালীর যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এগুলো হচ্ছে পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ উপজেলা। দুমকি উপজেলায় কিন্তু প্রার্থীদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। তারা প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে দুমকি উপজেলায় আমাদের পটুয়াখালী 1 আসনের যিনি এমপি রয়েছেন তার বাড়ি, তিনি কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচনে একটি প্রভাব বিস্তার করছেন। তার পাশাপাশি এই যে বিভিন্ন প্রার্থীরা যে আচরণবিধি লঙ্ঘন করছেন তার কোনো অভিযোগ দিয়েও কিন্তু তারা আশানুরূপ ফল পাচ্ছেন না, যার ফলে কিন্তু নির্বাচন কমিশনকেও তারা প্রশ্নবিদ্ধ করছেন। তবে সঠিকভাবে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হয় তবে ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে তারা মতামত ব্যক্ত করেছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী ও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে 14 জুন থেকে 20 জুন পর্যন্ত শুধু বালুবাহী এবং মহাসড়কে গরুবাহী ট্রাক ও নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী পরিবহন চলাচল করবে। কোরবানির পশুবাহী ট্রাক অগ্রাধিকার পাবে। যাত্রী ও যানবাহন পারাপারে প্রস্তুত করা হয়েছে ঘাট, বাড়ানো হয়েছে ফেরি এবং লঞ্চ। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মুনিমের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুট সড়কপথ, ফেরি পারাপার ও লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে বিআইডব্লিউটিসি নানা ব্যবস্থা নিয়েছে। আগামী 14 জুন থেকে 20 জুন পর্যন্ত শুধু বালুবাহী বাল্কহেড ও মহাসড়কে গরুবাহী ট্রাক ও নিত্য প্রয়োজনীয় মালামালবাহী পরিবহন চলতে পারবে। অন্যান্য ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে, জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, কোরবানির পশুবাহী গাড়ি যারাই আসবেন আমরা সকলকে ভালোভাবে পারাপার করতে সক্ষম হব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের অতীতে যেসব ঈদগুলোতে আমরা যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবার একইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং এখন বর্তমান 3টা ফেরিঘাট সচল আছে, 3, 4 এবং 7 এবং আগামী 2-1 দিনের মধ্যে আমাদের 6 নম্বর ফেরিঘাটটাও সচল হবে। বর্তমানে রোরো, ইউটিলিটি ও কে টাইপ সহ 14টি ফেরি চলাচল করছে। তবে ঈদের আগে দৌলতদিয়া পাটুরিয়া নৌবহরে আরও 4টি ফেরি সহ মোট 18টি ফেরি ও দৌলতদিয়া পাটুরিয়া আরিচা নৌরুটে 33টি লঞ্চ চলাচল করবে। ওই সময় লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মালামাল পরিবহন বন্ধ সহ গরুবাহী ট্রাকে যাত্রী পরিবহন বন্ধ থাকবে। যে যানজট নিয়ে যে মূলত যে সমস্যাটা থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রস্তুতি রয়েছে। আমরা আউটগোয়িং যে রাস্তাটা আছে সেটি সার্বক্ষণিকভাবে যেন চলাচল করতে পারে সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। গোয়ালন্দাঘাট থানা সাথে আমাদের টিভি, আমাদের ট্রাফিক, আমাদের জেলা পুলিশের আলাদা আলাদা মোতায়েন থাকবে, টিএসপি, সবাই মিলে আমরা আসলে ঘরমুখ যাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেটির জন্য আমরা চেষ্টা করব। ঘাট এলাকায় গরুবাহী ট্রাক ও ঘরমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব,
আনসার সহ 4 স্তরের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানায় প্রশাসন। সেখানে অতিরিক্ত কোনো যাত্রী নিতে পারবে না, অতিরিক্ত ভাড়াও নিতে পারবে না। আর হচ্ছে আমাদের 18টি ফেরি রয়েছে পাটুরিয়া ঘাটে। ফেরি চলাচল নির্বিঘ্ন করতে ঈদে চলমান 3টি ফেরিঘাট সহ আরও একটি ঘাট সচল করা হবে। মোট 4টি ফেরিঘাট দিয়ে ফেরি ও লঞ্চ চলাচল করবে। মাছরাঙা নিউজ ডেস্ক। কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত খামারিরা। সীমান্ত দিয়ে ভারতীয় পশু আসা বন্ধ থাকলে লাভের আশা করছেন তারা। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ডব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। হেলিকপ্টারের দাম হাঁকা হচ্ছে 9 লাখ টাকা, ওজন প্রায় 22 মণ। গাজীপুরের এই খামারে হেলিকপ্টার ছাড়াও কোরবানির জন্য মোটা তাজা করা হয়েছে ছোট বড় মাঝারি বেশ কিছু গরু। আমাদের গরু আপনি লাইভ ওয়েট করে নিতে পারবেন এবং এমনি পছন্দ হইলেও দামাদামি করে নিতে পারবেন। বাট আমাদের চাওয়া হলো ইন্ডিয়া থেকে চোরাই পথে অনেক গরু আসে, এই গরুটা যেন বাংলাদেশে না আসে। কোরবানির ঈদকে সামনে রেখে স্বাস্থ্যকর উপায়ে পশু মোটাতাজা করছেন গাজীপুরের অনেক খামারি। নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ও খড় খাইয়ে পশু পালন করেছেন তারা। খড়, ঘাস এবং ভুসি, ভুট্টা এটাই আমাদের খাদ্য। আমরা কোনো তুলা, হিট, অন্য কোনো ইন্ডাকশন, কোনো কারবার আমাদের ভিতরে নাই। জেলার 7,000-এরও বেশি খামারে দেশি গরুর পাশাপাশি হৃষ্টপুষ্ট করা হয়েছে সিন্ধি, শাহিওয়াল ও ব্রাহ্মা জাতের গরুও। তবে জেলার চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে কোরবানির পশুর। কোরবানির জন্য প্রস্তুতকৃত পশু যাতে সঠিক উপায়ে লালিত পালিত হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগ উঠান বৈঠক, প্রচার, লিফলেটের মাধ্যমে আমরা সচেতন করছি খামারিদেরকে। এদিকে কোরবানিতে চাহিদার তুলনায় বেশি পশু মোটাতাজা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার প্রায় 1,30,000 পশুর চাহিদার বিপরীতে মোটাতাজা করা হয়েছে 2 লাখেরও অধিক। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ অন্য জেলাতেও পাঠানো হবে এসব পশু। বিশ্বে বৈশ্বিক একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমে প্রতিনিয়তই আমাদের গোখাদ্য, মানুষের খাদ্য একটু হলেও বাড়ছে। আর সেই হিসাবে আমাদের গবাদি পশুরও খাদ্যের দামও বেড়েছে। আমাদের এই খামারিদের যে গরু প্রস্তুত করতে খরচ প্রতিনিয়তই বেশি হচ্ছে। গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে এবার বেড়েছে উৎপাদন খরচ, বলছেন খামারিরা। আমি প্রায় মনে করেন 20 বছর থেকে গরুর খামার করি। আমাদের দিন দিন খামারিদের অবস্থা খুব খারাপ। গোখাদ্যের দাম বেশি, আমাদের উৎপাদন খরচ বেশি, বাজার ব্যবস্থাপনা ভালো না। আমরাও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে গরু কিনা। পাইকারদের কাছে আমরা দাম বলছি বা পাইকারদের আমাদেরকে যেরকম দাম বলছে তারা সে দাম অনুযায়ী ন্যায্য মূল্য আমরা আশা করতে পারছি না, কারণ তারা অনেক কম দাম বলছে। আমরা পাতা ভুসি, গুঁড়া, আউর, চারা এগুলো ঘাস পাত খাওয়াই আমরা মানুষ করেছি, কত কষ্ট করে লালন পালন করে। যদি এখন ভারতীয় গরু আসে তাহলে তো আমরা আর পাচ্ছি না। সরকারের কাছে আমাদের দাবি বলতে দামই না, গরুর খাবারের দাম কমানো যায় কিভাবে এটা একটা ব্যবস্থা করতে হবে। খামারগুলোতে বিগ্রেড বিদ্যুৎ লাইন দিতে হবে, কৃষি মিটার দিতে হবে এবং আমাদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসতে হবে, যেন আমরাও গরু লালন পালন করছি, কৃষিতে যেমন ভর্তুকি দেওয়া হচ্ছে, অনেক দেওয়া হচ্ছে, সেহেতু গবাদি পশু ক্ষেত্রে যেন দেওয়া হয়। সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে আশঙ্কা করছেন দেশীয় খামারিরা। সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। রংপুর বিভাগে ভূমি সেবা সপ্তাহে হয়রানিমুক্ত স্মার্ট ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কার্যক্রম তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। সকালে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভূমি সেবার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ কর্মকৌশল তুলে ধরেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।